এই মন্মথনাথ গঙ্গোপাধ্যায়েরই অনুধ্যান চলছে স্বামীজির উপরে। ও মহাপ্রাণের মাস কয়েক আগে তার সঙ্গে আমার শেষ দেখা ও দীক্ষার পর 1902 খ্রিস্টাব্দের জানুয়ারি পর্যন্ত বহুবার মঠে গেছি। তবে দিনক্ষণ সঙ্গে সঙ্গে লিখে না রাখায় প্রতিদিনের সঠিক বর্ণনা দিতে পারবো না, কিন্তু তাহলেও তাঁর শ্রীমুখ থেকে শোনা কথা কিছু কিছু এখানে উপস্থিত করবার চেষ্টা করব। একবার তিনি বললেন, এই শরীর আর সারবে না, এই খোলটা ছেড়ে আবার নতুন একটা শরীর নিয়ে আসতে হবে, এখনও বহু কাজ বাকি রয়ে গেল। আমি এই সমস্ত মহাপুরুষের ক্ষেত্রে এই কথা বলতে শুনেছি, বুঝলেন। মা যখন জগৎজননী যখন চাইবেন তখন তোমাকে চলে যেতে হবে। ঠাকুরও শ্রীরামকৃষ্ণ বলেছেন একই কথা, যে মা ফুটো ঢাকা রাখতে চাইছে না, মা আবার শরীর নিয়েই চলে যাবে এবারে আমাকে। আর আমাদের সাধুবাবা বলেছিলেন, শ্রী রামগোবিন্দ, তিনিও বললেন, মা আর একটু অনেক কাজ বাকি রয়েছে, এখন এত তাড়াতাড়ি চলে যাবে। মা শোনে না কথা, এদের বেশি দিন থাকলে বেশি লোক মুক্ত হয়ে যাবে, সেটা তো মা চান না, সেই জন্য এদের তাড়াতাড়ি শরীর নিয়ে চলে যাবে। আরও আগে একদিন ভাবস্থ অবস্থায় তিনি বলেছেন, আমি মুক্তি চাই না, যতক্ষণ পর্যন্ত সকলের মুক্ত না হচ্ছে ততক্ষণ আমার নিস্তার নেই, বারবার আসতেই হবে। এটা স্বামীজি দিচ্ছে আর কি। সেই সময় চীনে ঘোর রাজনৈতিক সংকট চলছে। একদিকে ইউরোপের শক্তিশালী দেশগুলো চীনকে নিজেদের মধ্যে ভাগবাঁটনা করে নিজের উদ্গ্রীব, অন্যদিকে জাপানও সেই শোষণ নীতিকে সমর্থন জানিয়ে চীনকে আক্রমণ করে বসলো। একদিন স্বামীজিকে জিজ্ঞেস করলাম, চীনের মতো এমন একটা প্রাচীন সভ্য দেশকে এইভাবে শেষ হয়ে যাবে? কয়েক মুহূর্ত নীরব থেকে স্বামীজি বললেন, আমি কি দেখছি জানিস? দেখছি প্রকাণ্ড এক হাতি যেন আমার সামনে রয়েছে, আর সেই হাতির পেট থেকে একটা বাচ্চা। তুই যখন প্রসবগুলো দেখা গেল সেটা একটা সিংহ শাবক। এই বাচ্চাটা ভবিষ্যতে বড় হবে এবং সেই চীন আরও বড় ও শক্তিশালী হবে। দেখছেন কী প্রেডিকশান? আজকে চীন হচ্ছে বিশ্বের মধ্যে দ্বিতীয় শক্তিমান দেশ চীন। স্বামীজির কি প্রেডিকশান দেখুন, 100 বছর 150 বছর আগে স্বামীজি প্রেডিক্ট করে গেছিলেন যে এরকম হবে। একবার স্বামীজিকে জিজ্ঞেস করলাম, আপনার উপদেশ না মেনে যদি কখনো আমার পতন হয় তাহলে কি হবে? দৃঢ়স্বরে উত্তর এলো, যদি তুই নরকেও যাস তাহলেও সেখান থেকে আমি তোকে টিকি ধরে টেনে তুলব। জগতে এমন কোনো শক্তি নেই যা তোর পতন ঘটাতে পারে। এই হচ্ছে সদ্গুরুর প্রত্যয় হচ্ছে এইরকমই। যাদের সদ্গুরু লাভ হয় না তাদের ব্যাপারটা এইরকম, সদ্গুরু তাকে ওইখান থেকে টেনে নিয়ে চলে আসবে। প্রারব্ধর ভোগ যদি কিছু থাকে সেটা ভুগতে হবে, প্রারব্ধ শেষ হয়ে গেলে আর কোনো নতুন করে প্রারব্ধ কিছু হবে না, সদ্গুরু যদি লাভ হয়। এক সময় কথা ছড়ে তিনি বলেছিলেন, ভবিষ্যতে এমন বহু মানুষ আসবে যারা জন্ম থেকেই মুক্ত, আবার এমন কিছু মানুষ আসবে যারা শ্রীরামকৃষ্ণের পতিত পাবন নামটি শুধু কানে শুনেই তার জন্মমৃত্যুর চক্রে পৌঁছে গিয়ে চিরমুক্তি লাভ করবে। স্বামীজি বলেছিলেন, আমার কাজের জন্য একদল সন্ন্যাসী চাই, কিন্তু তার জন্য প্রয়োজন কিছু আদর্শ পিতামাতা যারা হবেন সমাজের মধ্যমণি। তাদের মধ্যে থেকে তো ভবিষ্যতে জন্ম নেবে এমন সমাজ যা অতীত ভারতবর্ষের সব গৌরবকে উৎকর্ষে ছাপিয়ে যাবে। নারী মুক্তি প্রসঙ্গে তিনি বলেছিলেন, মেয়েদের অগ্রগতির জন্য কোনো একটা বাঁধা ধরা কর্মসূচির প্রয়োজন নেই, তাদের উপযুক্ত শিক্ষা দাও, স্বাধীনতা দাও, দেখবে নিজেদের সমস্যার সমাধান তারা নিজেরাই করে নেবে। স্বামীজির মুখে শোনা একটি ঘটনার কথা এখন আমি পুঙ্খানুপুঙ্খভাবে লিপিবদ্ধ করব। অন্যান্য সূত্র ঘটনাটির বিবরণ আমরা পাই, কিন্তু তা সত্ত্বেও যেহেতু ঘটনাটি স্বামীজির মুখ থেকে প্রত্যক্ষভাবে আমার শোনা, সেহেতু আর স্বতন্ত্র মূল্য আছে বলে আমি মনে করি। স্বামীজি বলেছেন, তখন আমি হিমালয়ে কঠোর তপস্যা করছি, বেশিরভাগ সময় ধ্যান জপের মধ্যেই ডুবে থাকতাম। খিদে পেলে দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করে যা জোটে তাই দিয়ে উদ্যোগপত্তি করতাম, কিন্তু অধিকাংশ সময় যা পেতাম তাতে পেটও ভরতো না, মনও না, এতটাই নিকৃষ্ট সেগুলির স্বাদ। একদিন মনে হলো, ধিক, এই জীবন, এই গরিব পাহাড়ির লোকগুলো নিজেরাই পেট ভরে খেতে পায় না, তাদের ছোটো ছোটো ছেলে মেয়ে পরিবারের মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দিতে পারে না, কিন্তু তা সত্ত্বেও তারা নিজেদের খাবার থেকে বাঁচিয়ে আমার জন্য কিছু না কিছু রেখে দেয়। এভাবে বেঁচে থেকে লাভ কী? এর চেয়ে প্রয়োজনে দেহত্যাগ করাই ভালো। যে কথা মনে হলো অমনি মদগতিতে যাওয়া বন্ধ করে দিলাম। এইভাবে দুমুঠো দিন না খেয়ে কেটে গেল। তেষ্টা পেলে আঁচল ভরা
ঝর্ণার জল খেতাম। 3 দিনের দিন এক গভীর জঙ্গলে ঢুকে একটা পাথরের ওপর বসে ধ্যান করতে লাগলাম। চোখ খোলাই ছিল, হঠাৎ কেমন যেন গাটা ছমছম করে উঠলো। দেখলাম ডোরাকাটা বিশাল একটা বাঘ আমার দিকে লুব্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। ভাবলাম যাক, বাঁচা গেল, এতদিন পর আমি নিজেও একটা শান্তি পাবো, আর এই বাঘটাও পেট ভরবে। এই তুচ্ছ দেহটা একটা জীবের কিছুমাত্র সেবা তো যদি লাগে তাতেই আমি ধন্য। চোখ বন্ধ করে বাঘটার ঝাঁপিয়ে পড়ার অপেক্ষা করছি, আর মনে মনে চিন্তা করছি কয়েক মুহূর্ত তো কেটে গেল, কিন্তু কই, এখনও তো বাঘটা আমাকে আক্রমণ করলো না। একটু অবাকই হলাম, তখন চোখ খুলে দেখি বাঘ বাবাজি জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছে। প্রথমটা দুঃখই হলো, কিন্তু তারপর অত দুঃখের মধ্যেও হাসি পেল। বুঝলাম গুরুদেব আমাকে দিয়ে অনেক কাজ করিয়ে নেবেন, তাই তিনিই আমাকে রক্ষা করেছেন। ভারতবর্ষ এবং আমেরিকার প্রায়শই স্বামীজির আলোচনার স্থান পেত। বিভিন্ন জনের কথাবার্তা এবং সহজ আলাপচারিতে দুটি দেশের জাতীয় চরিত্রের উপর তিনি যে আলোকপাত করেছেন সেটি তার দু একটি মন্তব্যের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করব। স্বামীজি একদিন বললেন, আমেরিকায় দেখলাম সব রজগুণে ফুটছে, সব রজগুণে ফুটছে, তবে এখন তাদের প্রয়াস হবে রজ থেকে সত্যের দিকে যাওয়া। গোটা ইউরোপটাই বৈষয়িক সুখ সমৃদ্ধির পিছনে হন্য হয়ে ছুটছে, তবে এই ব্যাপারে আমেরিকা সবার পুরোভাগে। স্বামীজি আরও বললেন, মনীষীদের আমলে ভারত ছিল সত্যপ্রধান দেশ। আজও ভারতবাসীর হাড় মজ্জায় সত্যগুণের ফল্গুধারা বয়ে চলেছে। যে কোনো দেশের চাইতে ভারত আজও অনেক বেশি সাত্ত্বিক, কিন্তু বাইরেটা দেখলে স্বভাবতই মনে হয় এদেশের মানুষ ঘোর তময় ডুবে আছে। যত দীর্ঘ দুর্ভাগ্যের ঝড় এদেশের উপর দিয়ে বয়ে গেছে তার ইয়ত্তা নেই। এদের দুর্দিন এখনও ঘোচেনি। না খেয়ে তিলে তিলে গোটা জাতটা একেবারে শেষ হয়ে যাচ্ছে। এদের মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়া আর শিক্ষা দেওয়াই আমাদের প্রধান কর্তব্য।